কিন্তু আমি বলছিলাম কি সর্বনিম্ন আয় কত বেড়েছে এটাই হবে আসলে মাপকাঠি। একজন অর্থনীতিবিদ আমি পাই না যে আমার সাথে একমত করে। সেখানে উর্দু বাংলার একটা প্রতিযোগিতা ছিল, যে কারণে 60-এর দশকে এই বাংলা কাহিনী নির্ভর চলচ্চিত্র শুরু হলো, এবং সেখানে আমাদের বাংলা সাহিত্যটা কি এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। যদি ময়মনসিংহকে থেকে আবিষ্কার না হতো 1920-এর দশকে, যে কারণে হোক ইস্টার্ন বেঙ্গল ব্যালার্স নামে ইংরেজি অনুবাদে অনেক প্রচার হয়েছে, তারপরেও সেটাকে পুরোপুরি, যেমন ধরেন বাংলা সাহিত্যের বিখ্যাত ইতিহাস লেখক হচ্ছে সুকুমার সেন, তার বইতে এটা কোনো জায়গা নাই। তিনি বলছেন এগুলো হচ্ছে জাল, এগুলিকে জাল একটিপন করার চেষ্টা করেছেন তিনি। দীনেশচন্দ্র সেন 1938 সনে একটা চিঠি লিখেছেন শহীদুল্লাহ সাহেবকে, শহীদুল্লাহ সংবর্ধনা গ্রন্থে এটা পাবেন। সেখানে বলছেন যে ভাই এখন এই চিঠিটা গোপন রাখেন, কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে বের করে দিয়েছে, এই ময়মনসিংহকে জায়গা তারা স্বীকার করে না। জুসান জাবাবিতেল বলে এক ভদ্রলোক প্রাগের, তিনি একটা থিসিসে লিখছেন দ্য প্রবলেম অফ অথেন্টিসিটি অফ দ্য বেঙ্গলি ফোক ব্যালাডস অফ ময়মনসিংহ। সেখানে উনি দেখাচ্ছেন যে না, এগুলি ঠিক মানে নকল নয়, যে অভিযোগটা করেছেন সুকুমার সেন। এবং এইটা যে বাংলাদেশের লোকের সৃষ্টিশীলতার একটা প্রকাশ, এখনো এলিট সাহিত্যে এটার কিন্তু স্বীকৃতি হয়নি। এটা ময়মনসিংহ ভাষা লেখা, আঞ্চলিক ভাষা লেখা অনেক ত্রুটি আছে, বিশেষ করে কিশোরগঞ্জের ভাষা। আর একইভাবে অথচ এলিট ভাষায় যে বাংলা সাহিত্য লেখা হয়েছে অন্তত 400 বছর ধরে চট্টগ্রাম অঞ্চলে, সেটা শাহ মোহাম্মদ শৌকির থেকে আলী রাজা পর্যন্ত আমি 400 বছরের ইতিহাস নির্ণয় করেছি। সেখানে দেখবেন আব্দুল হাকিম হচ্ছে তার মধ্যে অল্প দুর্বল লেখক তুলনামূলকভাবে 17 শতাব্দীর। এইটা গোটা বাংলা সাহিত্যের ইতিহাসও স্বীকৃত হয়নি। তাহলে আমি বাংলা জাতীয় সংস্কৃতির কথা কি করে বলবেন? ধর এখন প্রশ্ন জাতীয় সংস্কৃতি কাকে বলে? আমরা যখন এখন যদি হোমারের উপন্যাস নিয়ে আলোচনা করি, ইকারুসের আকাশ যখন লেখেন শামসুর রহমান, এটা জাতীয় সংস্কৃতির বাইরে বলে কেউ বলেন না। তিনি যদি লেখেন বাইবেলের কাহিনী নিয়ে, স্যামসন নিয়ে কবিতা লেখেন, আমরা জাতীয় সংস্কৃতির বাইরে বলে। মুক্তিযোদ্ধাদের তিনি স্যামসনের সঙ্গে তুলনা করেছেন, ভালো জিনিস। কিন্তু আমাদের সাহিত্যে যখন সয়ফুলমূলক বদিউজ্জামান লেখা হয়, সত্যি মনোহর লোর চন্দ্রাণী, অথবা এমনকি উত্তর ভারতের পদ্মাবতী, তখন লোকে মনে করে এগুলি বিজাতীয়। এখন লোকে বলে এগুলি বিজাতীয় সাহিত্য। এখন ধরেন ইউসুফ জুলেখা নিয়ে জার্মানিতে 2 মহাযুদ্ধের মাঝখানে 15 বছর তারপর সাধনা করে, মানে মুদ্রিত পাতা প্রায় 3000 পৃষ্ঠা হবে, বই লিখেছেন জোসেফ এন্ড হিজ ব্রাদার্স, ইংরেজি অনুবাদে বলছে টমাস মান, নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক। সেটা কেউ বলে যে জার্মান সংস্কৃতিকে তিনি কলুষিত করতেছেন, সেমিটিক সংস্কৃতি আমদানি করে। আমাদের এখানে ইউসুফ জুলেখা নিয়ে যখন লেখা হলো, শাহ মোহাম্মদ শৌকিরের প্রথম উপন্যাস, এটা 15 শতাব্দী বা বেশি যদি দেরি করে বলে 16 শতাব্দী, এইটা নিয়ে লোকের বলে যে কি এগুলি তো বিদেশি সংস্কৃতি আমদানি করছে। এই যে বাঙালি মুসলমানের যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, দুদিক থেকেই, বাঙালি হিন্দুর ইনফেরিয়রিটি কমপ্লেক্স কল্পনা না করে আপনি বাঙালি মুসলমানের ইনফেরিয়রিটি কমপ্লেক্স বুঝতে পারবেন না। কাজে সাহিত্যের ক্ষেত্রে যে সমস্যা আমাদের আছে, এইটা যেহেতু আমরা কোনো রকম মোকাবেলা করি নাই, তো চলচ্চিত্রের ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র কি হবে সেই প্রশ্ন আমাদের মোকাবেলা করতে হবে, এবং সেখানে আমরা গন্ডগোল দেখতে পাচ্ছি। আমাদের জাতীয় ভাষাটা কি? নাম তো দিয়েছেন বাংলা, বাংলা তো এক ভাষা নয়, বাংলা তো বহু ভাষা। অর্থাৎ ভাষা বলতে বোঝাচ্ছে এক ভাষার বহু রেজিস্টার থাকে, সাধু ভাষা, চলিত ভাষা, এছাড়াও নানা আঞ্চলিক ভাষার রেজিস্টার থাকে। কোনটা যে জাতীয় ভাষা হবে এটা হচ্ছে মুভিং টার্গেট। আপনি মুভিং অ্যাভারেজ বলে স্ট্যাটিস্টিক্স যারা করেন, আপনি যখন একটা নতুন সংখ্যা যোগ করবেন তখন অ্যাভারেজ ক্রমশ বলতে থাকবে। এটা প্রজেক্ট করলে দেখা যায় ভাষার যেটা মুভিং অ্যাভারেজ আছে এটা সবসময় পরিবর্তনশীল। বাংলার ইকুইলিব্রিয়াম সবসময় পরিবর্তিত হয়। ভাষা মানে স্থির কিছু নয়। তো চলচ্চিত্র সম্পর্কে স্থির করবো কি বলে? চলচ্চিত্রের ভাষা সম্পূর্ণ ভিন্ন কথা, আলো আঁধারের ভাষা, কিন্তু সেটাও ভাষায়, কিন্তু ওই ভাষার ব্যাকরণ যেটা আমি জানি না। যেমন স্বপ্ন একটা ভাষা, স্বপ্ন আমি পড়তে পারি না, এই জন্য ফ্রয়েড সাহেব স্বপ্নের ব্যাখ্যা করে নতুন বই লিখেছেন, ওই ভাষাটা আবিষ্কার করতে হয়। আচ্ছা আমি শেষ করি তাহলে। এইভাবে তিনি হিসাবটা দিলেন, বলবো না। তখন উনি বললেন আমরা চলচ্চিত্র জাতীয়করণের সুফল কি? এখন আপনার কাছে এটা ইউটোপিয়ান মনে হবে, জাতীয়করণ করে কি লাভ হবে, এই অংশটা আমি স্কিপ করলাম। আপনারা দয়া করে বইটা সংগ্রহ করে পড়ে নিয়ে কিভাবে জাতীয়করণ করা সম্ভবপর এই অংশটুকু বলি। প্রথমত চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্র নিয়ে ভাবা যাক। বাংলাদেশে বর্তমানে ছবি তৈরির একটাই প্রধান এবং বৃহৎ স্টুডিও রয়েছে, এর নাম চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। আপনার বাংলা নামও আমরা ব্যবহার করি না, এফডিসি বলি। ওইটাকে কি বলে? ফিল্ম অ্যান্ড পাবলিকেশনকে কি বলে? ডিএফপি। বাংলাদেশে ইংরেজির যে চল, এটা এই বাংলা ভাষার মুভিং টার্গেট, এগুলো এখন বাংলা হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে এটা একটা আধা সরকারি প্রতিষ্ঠান। এখানে যেসব যন্ত্রপাতি রয়েছে তাতে বছরে 40টি ছবি অনায়াসে তৈরি করা সম্ভব। আমি এগুলি অথেন্টিকেট করতে পারবো না, যেহেতু ব্যাপারে আমি ক ক মাংস।
এই স্টুডিওটি জাতীয়করণ করতে সরকারের কোনো খরচা হবে না। কেন জাতীয়করণ করা দরকার এটা বলছেন? ম্যানেজমেন্টের জন্য। দেশের যে সমস্ত শিল্পী ও কলাকুশলী রয়েছেন তাদের মধ্য থেকে পশ্চিম পাকিস্তানি দালালদের বাদ দিয়ে বাকি সকলকে একটা নির্দিষ্ট রোজগারের নিশ্চয়তা দিতে হবে। এখানে একটা জিনিস আমি শিখলাম, পরের বাক্যটা আমাদের শেখার মতো। সর্বনিম্ন ও সর্বোচ্চ রোজগার নির্ধারিত থাকবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ রোজগার নির্ধারিত থাকবে। আমি বিভিন্ন বক্তৃতায় বলার চেষ্টা করেছি অক্ষম ভাবে যে আমাদের যে জাতীয় অর্থনৈতিক প্রগতির যে বিজ্ঞাপন পেয়েছি আমরা গত 53 বছর, তার থেকেই আমাদের গড়পড়তা মাথা পিছু আয় বেড়েছে। কিন্তু আমি বলছিলাম কি সর্বনিম্ন আয় কত বেড়েছে এটাই হবে আসলে মাপকাঠি। একজন অর্থনীতিবিদ আমি পাই না যে আমার সাথে একমত করে। তাহলে বোঝা গেল আমি অর্থনীতিবিদ নই। আমি যে মিনিমাম ওয়েজের উপর ভিত্তি করে এই জাতীয় অর্থনৈতিক প্রগতি মাপতে হবে। সর্বনিম্ন আয় কত, সবচেয়ে কম যে আয় করে তার মধ্যে এখন শতকরা 20 জন লোক এখন হতদরিদ্র, মানে চরম দারিদ্র সীমার নিচে আছে। তো তার মানে তো আপনি স্বীকার করছেন যে দেশের কোনো উন্নতি হয়নি। একজনও লোক দারিদ্র সীমার নিচে থাকবে কেন? এই প্রশ্নটা আপনি করতেই পারেন নৈতিকভাবে। আমি সর্বোচ্চ আয়ের কথাটা বলি নাই, কারণ বলি নাই জায়েদের ভয়ে, কারণ পণ্যের ব্যাপার তো যে বেশি উচ্চারণ করতে পারে। প্রত্যেক শিল্পী ও কলা কুশলীর বছরে সর্বোচ্চ সর্বনিম্ন ছবির সংখ্যা নির্ধারিত থাকবে। এটা হতে আপনি একটু রাশিয়ান প্রভাব মনে করতে পারেন। আমরা এই সবগুলো কথা আমি মানতে বাধ্য নই, শুধু আপনাদের শোনাচ্ছি। প্রতি বছরে যে কয়টি ছবি নির্দিষ্টভাবে তৈরি হবে সেই ছবিগুলোকে প্রয়োজনের ভিত্তিতে শিল্পী কলা কুশলীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এগুলি ইউটোপিয়া হতে পারে, কিন্তু এখান থেকে আমাদের শেখা আছে কোন কথাটা আমরা নেব, কোন কথাটা নেব না। একটা ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সেখানে নতুন শিল্পী ও কলা কুশলীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিল্পী ও কলা কুশলীদের চাকরি নিশ্চিত করতে হবে। আমি দূরে বলবো না, আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটের কথা বলবো না। আমাদের যে ছেলেমেয়েরা ভারতীয় বৃত্তি নিয়ে সেখানে পড়তে যান, বোর্ডে তারা ভারতীয় সিনেমা নির্মাণ করে, তারা মনিকা আউলের ছবি নির্মাণ করে আমার বন্ধুরা, তাই না? যে ভালো তো এটা, আমরা সব জায়গাতে শিখবো, কিন্তু আমরা যে ছবি বানাতে চাই। কিউবানরা যে ফিল্ম ইনস্টিটিউট করেছে, আনজা ল্যাটিন আমেরিকায় সেখানে পড়তে আসবে। কিউবানরা শুধু ফিল্ম ইনস্টিটিউট করে নাই, দে প্রডিউস সাম অফ দ্য বেস্ট মেডিকেল কলেজেস, বেস্ট ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন। এটাও জানতে হবে আমাদের। আজকে খবর পেলাম, খুব বেদনা হতে হলাম যে কিউবাতে লোক চিনি মেশানো পানি খেয়ে খাদ্যের অভাব পূরণ করছে। কিউবা এখন দারিদ্র সীমা চলে গেছে। ফিডেল কাস্ট্রো নিজের নামে একটাও রাস্তা করতে দেন নাই, ফিডেল কাস্ট্রো নিজের নামে একটা বিমানবন্দর করতে দেন নাই, এবং তিনি হাভানায় শায়িত হতে অস্বীকৃতি জানিয়েছেন। যেখানে জন্মেছেন ওরিয়েন্তে প্রদেশ, কিউবার, এটা প্রায় 700 মাইল পূর্ব দিকে হাভানা থেকে, সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। মানে মানুষের পার্থক্য আছে। তারপরেও আমার পাশে আছে কোচি, কিউবার সমালোচক। আমি তাকে সমালোচনা করার অধিকার দিয়েছি, আমি তো কিউবায় কোনদিন যাইনি। ওতে কিউবা মানুষ ভ্রমণ করে আসছে, ওখানে মানুষকে খেতে পারছে না, কিন্তু ফিল্ম ইনস্টিটিউট ঠিকই করেছে। দেখেন, আসলে কাসা দে লাস আমেরিকাস তারা করেছে, যেখানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ভালো সাহিত্য পুরস্কার দেওয়া হয়। কাসা দে লাস আমেরিকাস, হাউস অফ দি আমেরিকাস। এই যে ওরা দাবি করে যে আমেরিকা তো আমাদেরও, আমেরিকা নর্থ আমেরিকা নিয়ে যাবো, আমেরিকা করে আমরা এল নর্থে, আর ওরা হলো লাস আমেরিকাস। তো একটা ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এই কাজগুলি করতে হবে। তারপরে বলছেন এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিল্পী ও কলা কুশলীদের চাকরি নিশ্চিত করতে হবে। আসলে তো জীবিকার তো প্রশ্নটা আছে। প্রতি বছরে নির্মিত ছবির একটা নির্দিষ্ট সংখ্যা নবাগত শিল্পী ও কলা কুশলীদের জন্য বরাদ্দ থাকবে। আমি বলছি কি ফিল্মিক ইমাজিনেশন অফ আওয়ার টু গ্রেটেস্ট ফিল্ম মেকারস। এই যা হচ্ছে ছবির আয় ও ব্যয় সম্পূর্ণভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে, কিন্তু সরকারের দ্বারা ডিএফপি দ্বারা নিয়ন্ত্রিত হলে হবে না। ওনারা বলছেন যে একটা চলচ্চিত্র মন্ত্রণালয় হবে এবং সম্ভবত ওনারা নিজেরাই মন্ত্রী হবেন, এটাই ধরে নিচ্ছি আমি। কোন ছবি ব্যবসায়িক দিক থেকে বিশেষ সাফল্য অর্জন করলে সেই ছবির শিল্পী ও কলা কুশলীদের বোনাসের ব্যবস্থা করতে হবে। উচ্চমান সম্পন্ন ছবির জন্য পুরস্কারের ব্যবস্থা করতে হবে। চলচ্চিত্র শিল্পে নিযুক্ত সারাক্ষণিক শিল্পী, এটা নতুন শব্দ দেখলাম, সার্বক্ষণিক নয়, সারাক্ষণিক। হ্যাঁ, আজ বাংলা এখন শব্দটা নষ্ট হচ্ছে। রেডিও টেলিভিশনের খবরে দেখেন সব শেষ বলে, সব শেষ কোনো শব্দ হয় না, মানে এটা ভালগার শব্দ। এটা ছিল সর্বশেষ অথবা সবার শেষে, সবার শেষে, সবার পিছে, সব হারাদের মাঝে। ভাষার তো নিজের গঠন আছে, কিন্তু ভাষাকে যখন আপনি গটু চন্ডালি করেন তখন এক ধরনের বিদ্যুৎ অবস্থা তৈরি হয়। বর্তমানে বাংলার লেখার আমি একটা দলিলও দেখতে পাই না যার মধ্যে 5টা প্রতি পৃষ্ঠায় ভুল থাকে না, সিনট্যাক্সের ভুল। তাহলে এই যে নিম্নমানের বাংলা শিক্ষা হচ্ছে স্কুলে, এটা তো পরিষ্কার আমাদের ইয়েতে। আমি কোনো বাংলা পণ্ডিত নই, আমি তো ভালো হাই স্কুলের মাস্টারের কাছে পড়েছিলাম।
এইটুকুই হচ্ছে বাসনা। চলচ্চিত্রে আর কি আছে, দ্বিতীয় পর্যায়ে আসে পরিবেশনা সংস্থাগুলো। এগুলোকে জাতীয়করণের সমস্যা খুব বেশি নয়। গত 25শে মার্চের আগের হিসেবে দেখতে গেলে দেখা যাবে বাংলাদেশের পরিবেশনা সংস্থাগুলোর বেশিরভাগ হচ্ছে পশ্চিম পাকিস্তানি ও তাদের তাঁবেদারদের। এদের অনেকেই ইতিমধ্যে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে, অনেকেই পাকিস্তান সরকারের দালাল হিসেবে কাজ করেছে ও করছে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ, এই দুই শ্রেণীর লোকদের দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশনা সংস্থাগুলোকে জাতীয়করণের সরকারকে কোনো আর্থিক ক্ষতি স্বীকার করতে হবে না। খান আতাউর রহমানকে নিয়েও একটা বিতর্ক ছিল তখন, আমি আর সবগুলো উচ্চারণে করছি না। বাকি যে স্বল্পভাগ পরিবেশনা সংস্থা রয়েছে তাদের পুঁজি ও মূলধন অত্যন্ত নগণ্য, এবং এই সমস্ত পরিবেশকদের হাতে প্রযোজকদের যে ছবি রয়েছে তার সংখ্যা অত্যন্ত কম। তো কি হবে, হিসাব করলে দেখা যাবে এই ছবিগুলো দিয়ে প্রায় ক্ষেত্রেই তারা তাদের মূলধন ফিরে পেয়ে ইতিমধ্যে বেশ মুনাফাও করেছে। এদের কাছে যে সমস্ত ছবি আছে সেগুলোকে সরকার ইচ্ছে করলে নামমাত্র মূল্যে কিনেও নিতে পারেন। জাতীয়করণের পরে যে ছবি তৈরি হবে এবং ইতিমধ্যে তৈরি হওয়া ছবিগুলো এনসিসির মাধ্যমে পরিবেশিত হবে। আমার মনে করি যে এনসিসি মানে ন্যাশনাল কি বলে কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি অফ সিনেমাটোগ্রাফি। তৃতীয় পর্যায়ে হলো প্রদর্শন অর্থাৎ সিনেমা হলগুলোকে জাতীয়করণ করা। আমি এটার গুরুত্ব দিতে চাচ্ছি। জাতির পক্ষে যদি জাতীয় স্কুল হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি 50টা থাকতে পারে বাংলাদেশে, তো বাংলাদেশ সরকারের 500 সিনেমা হল জাতীয়করণ করা তেমন কঠিন নয়। আজমল তাহলে সেখানে কি দেখাবে? আপনার আগে আমি আপনাদের ভয় দেখিয়েছি, এই যে বিসিএস প্রশাসন একাডেমির লোকেরা চালাবে, এটা হবে না। যদি আপনি সিনেমা লোকদের দিয়ে করেন তাহলে এটা করা সম্ভব। তারপরে এদের তৎকালীন ইউটোপিয়া দেখেন, রসিকতা, বাংলাদেশে বর্তমানে 35টির মতো সিনেমা হল রয়েছে। আমি ভুল বললাম, 135টির মতো সিনেমা হল রয়েছে। আর কি এগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। 72 সঙ্গে কথা বলছেন। প্রথম ভাগে পড়বে 18টি শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল, এগুলোর প্রতিটির মূলধন 12 থেকে 18 লক্ষ টাকা। দ্বিতীয় ভাগে পড়বে 70টির মতো সিনেমা হল, যেগুলোর মূলধন 5 থেকে 8 লক্ষ টাকা। বাকি যে সিনেমা হলগুলো রয়েছে সেগুলোর মূলধন 50,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে। এখন আপনার প্রয়োজনীয় সংখ্যা দিয়ে বসিয়ে দেবেন। যদি শেখ হাসিনার অ্যারিথমেটিক ব্যবহার করেন, 100 দিয়ে গুণ করবেন, তাহলে হয়ে যাবে। এই 3 ভাগে বিভক্ত সিনেমা হলের অনেকগুলোই পশ্চিম পাকিস্তানিদের ছিল, যারা এখন বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আরো অনেক সিনেমা হলের মালিক পাকিস্তানি শাসক চক্রের দালালি করেছে। এগুলি বিধানের বক্তব্যকে সমর্থন করতেছি মাত্র। এই সমস্ত সিনেমা হলকে জাতীয়করণের ক্ষেত্রে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। বাকি যে সমস্ত সিনেমা হল রয়েছে সেগুলোকে ক্ষতিপূরণ পরিশোধের মাধ্যমে জাতীয়করণ করা যেতে পারে, এবং এই ক্ষতিপূরণ সিনেমা হলগুলোর আয়ের থেকে দেওয়া সম্ভব হবে। জাতীয়করণের পরে এই সিনেমা হলগুলো সরাসরি ভাবে এনসিসির নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে। শেষ, আমার বক্তৃতা এখানে শেষ করা যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে।